আমৃত্যু ভালোবাসি তোকে পর্ব ১৩ লেখিকা সালমা চৌধুরী। আর তোমাদের সঙ্গে রয়েছি আমি প্রীতম। রিমি ওর নামটা মেনশন করতে বলেছিল। হাই রিমি, কেমন আছো তুমি? তোমরা চাইলে তোমাদের নামটাও আমি মেনশন করতে পারি ভিডিওতে, তাই কমেন্টে তোমাদের নামটা জানিও। তো চলো আর বেশি কথা না বলে আজকের পর্ব শুরু করা যাক। অতীত। আবিরের কাদম্বিনী নূপুর পরে চঞ্চল পায়ে সারাক্ষণ খান বাড়িতে ছুটোছুটি করত। অথচ আবির সামনে আসলেই তার পা থেমে যেত, মুখ লুকাতো মায়ের আঁচলের নিচে। আবির খুব চেষ্টা করেছিল ললনার অভিমান ভাঙানোর, কিন্তু সে প্রতিবারই ব্যর্থ হয়েছিল। পড়তে গেলে, ঘুমাতে গেলে সেই চঞ্চল পায়ের নুপুরের শব্দ আবিরের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ করত। যেই ছুটোছুটি, যেই চঞ্চলতা সে নিজের চোখে দেখতে পারে না, তার শব্দ কানে আসলে আকাশ ভেঙে পড়ত মাথায়। তাই খুলিয়ে নিয়েছিল মেঘের পায়ের নুপুর। দেশ ছেড়ে যাওয়ার কিছুদিন পূর্বে তানভীরকে জড়িয়ে ধরে ২ বছরের জমাটবদ্ধ নীল পাহাড় ভেঙে অঝরে কেঁদেছিল আবির। বোধশক্তি হওয়ার পর সেটাই ছিল আবিরের প্রথম কান্না। লোকে বলে পুরুষ মানুষের কাঁদা নিষেধ, কান্না এলেও কাঁদা যাবে না, চাপিয়ে রাখতে হবে তা মনের গহীনে। কিন্তু যখন জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে যায় বা নিজের থেকেও প্রিয় ব্যক্তির সাথে দূরত্ব বেড়ে যায়, তখন পুরুষ মানুষ চাইলেও নিজেকে শক্ত রেখে অনুভূতি চেপে রাখতে পারে না। তানভীর আবিরের সেই মরা কান্না দেখে বিস্ময়কর চোখে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত পর আবিরকে জড়িয়ে ধরে কয়েকশত বার শুধু জিজ্ঞেস করেছিল, কি হয়েছে? কি হয়েছে ভাইয়া? কাঁদছো কেন? বলো আমায়। কিন্তু বাঁধহীন কান্নার ফলে আবির কোনো উত্তরই দিতে পারছিল না। পরক্ষণেই তানভীর উপলব্ধি করেছিল, হয়তো দেশ ছেড়ে, প্রিয়জনদের ছেড়ে চলে যাবে, তাই এভাবে কাঁদছে। সে আর প্রশ্ন করেনি, চুপচাপ ভাইয়ের কান্নার গভীরতা মাপতে ব্যস্ত হয়েছিল। আবিরের সেই ক্রন্দন স্থির হয়েছিল প্রায় ১ ঘণ্টা। কান্নার মাত্রা কিছুটা কমার পর তানভীর ধীর কণ্ঠে শুধিয়েছিল, কি হয়েছে ভাইয়া? এভাবে কাঁদছো কেন? আবির কান্নারত কণ্ঠে শুধু বলেছিল, আমি ওকে ছেড়ে এত দূর কিভাবে থাকবো। গভীর রাত, শান্ত নিস্তব্ধ একটা পরিবেশে আবিরের এই কথাটা তানভীরের হৃদয়ে গিয়ে লেগেছিল। তানভীরের বয়স তখন সবেমাত্র ১৬তে পড়েছে। এত কিছু না বুঝলেও ভাইয়ের কথাটার মানে সে স্পষ্ট বুঝতে পেরেছিল। তানভীর ছোট করে প্রশ্ন করেছিল, কে সে? আবির তখনও অঝরে কেঁদেই চলেছে। গলা খাঁকারি দিয়ে ছোট করে বলেছিল, মেঘ। তানভীর বিমোহিত নয়নে তাকিয়েছিল বেশ খানিকক্ষণ। তারপর ভাইকে শান্ত করে ছাদের ফ্লোরে বসে আবিরের অব্যক্ত প্রেমানুভূতি শুনেছিল। তানভীরের কাঁধে ছিল গুরু দায়িত্ব। একদিকে মায়ের পেটের বোন, অন্যদিকে চাচাতো ভাইয়ের নির্মল কান্না। সবকিছু শুনে শেষমেশ তানভীর আবিরের চোখ মুছে মুচকি হেসে শান্ত কণ্ঠে বলেছিল, তুমি চিন্তা করো না ভাইয়া, আমি আছি তো মেঘকে দেখে রাখার জন্য। তোমার ভালোবাসা তোমারই থাকবে। সেই রাতে এক ফোঁটাও ঘুমায়নি দুই ভাই। সারা রাত জেগে শুধু মেঘকে নিয়েই অধিবেশন করেছিল। এমনকি দেশ ছেড়ে যাওয়ার দিনও আবির তানভীরকে জড়িয়ে ধরে শুধু একটা কথাই বলেছিল, ওকে দেখে রাখিস, ওর ওপর যেন কোনো আঁচ না পড়ে। আবির দেশ ছাড়ার পর থেকে মেঘকে দেখে রাখার গুরু দায়িত্ব পড়েছে তানভীরের ওপর। মেঘ কোথায় যায়, কার সাথে মেশে, খাওয়া, পড়াশুনো, স্কুল, কলেজ, টিউশন, পছন্দ অপছন্দ সবকিছু দেখে রাখা ছিল তানভীরের প্রথম কাজ। শত ব্যস্ততার মাঝেও আবির দিনে কমপক্ষে ৩ বার করে তানভীরকে কল দিয়ে শুধু মেঘের খোঁজ নিত। ৭ বছরে এমন একটা দিন কাটেনি যে আবির মেঘের খোঁজ নেয়নি। তবে গত ৭ বছরে মেঘের কোনো ছবি দেখেনি আবির। তানভীর অনেকবার বলেছে, পাঠাতেও চেয়েছিল, কিন্তু আবিরের এক কথা, বেঁচে থাকলে দেশে ফিরেই মেঘকে দেখবে। আবির দেশে ফেরার দিন এয়ারপোর্টে আসার পর তানভীর আবিরকে জড়িয়ে ধরে কানে কানে বলেছিল, আজ থেকে আমি রিল্যাক্স করব, তোমার বউ তুমি সামলাবে। আবির মুচকি হেসে বলেছিল, বউ সামলাতেই তো ৬ মাস আগে ফিরতে হলো। আবির চেয়েছিল আরো ৬ মাস পর নিজেকে গুছিয়ে একেবারে আসতে, কিন্তু হঠাৎই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল, যার ফলশ্রুতিতে ৬ মাস ওয়েট করা আবিরের পক্ষে সম্ভব ছিল না। যেই ছেলের জন্য ছোট্ট কাদম্বিনীর গায়ে হাত তুলেছিল আবির,
যার জন্য তাকে ৯ বছর যাবৎ প্রেয়সীর থেকে দূরে থাকতে হয়েছে, সেই জয় নামক ছেলে পুনরায় আবির্ভূত হয়েছিল মেঘের জীবনে। এইচএসসির পর মেঘকে যে কোচিংয়ে ভর্তি করানো হয়েছে, সেই কোচিংয়ে জয়ও ভর্তি হয়েছিল। তা তানভীর এবং আবিরের অজানা ছিল। জয় মেঘকে দেখার পর থেকে খুব চেষ্টা করছিল কথা বলার জন্য, কিন্তু কোনোভাবেই সুযোগ হইতেছিল না। কোচিং থেকে আবিরকে তা জানানোর পর ছেলের ব্যাচ টাইম এক্সচেঞ্জ করে দিতে বলেছিল আবির। তারপর তানভীরও কয়েকদিন মেঘকে কোচিংয়ে দিয়ে আসছে এবং নিয়ে আসছে, কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। ওই ছেলে মেঘের ব্যাচ টাইমের আগে পরে কোচিংয়ের সামনে দাঁড়িয়ে থাকত। আবির তানভীরকে ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে বলে। দিন শেষে জানতে পারে এই ছেলেই ছোটবেলার সেই জয়। এটা জানা মাত্র আবিরের মাথায় রক্ত উঠে গেছিল। এমার্জেন্সি ভিসা ম্যানেজ করে দেশে ফিরেছে। দেশে ফিরেই ৯ বছরের রাগ, ক্রোধ, আক্রোশ সবটা ঢেলে জয়কে পিটিয়েছিল আবির। বর্তমান তানভীর ঘণ্টাখানেক মেঘের মাথায় জলপট্টি দিয়েছে, কিন্তু জ্বর যেন কোনোভাবেই কমছে না। হালিমা খান ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ সজাগ হয়ে তানভীরকে জলপট্টি দিতে দেখে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলেন, কিরে তুই এখনো এখানে? সেই কখন এসেছিস? খাবি না? তানভীর ছোট করে বলল, খিদে নেই। হালিমা খান পুনরায় বললেন, আবিরও মনে হয় খায়নি, দুই ভাই মিলে খেতে যা। তৎক্ষণাৎ আবিরের কথা মনে পড়ল তানভীরের। বিড়বিড় করে বলল, এই রে, ভাইয়া কোথায় আছে? সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে মাকে বলল, আম্মু, একটু পরপর বনুর জ্বরটা চেক করো। সমস্যা মনে হলে আমায় ডেকো। কোনো রকমে কথাগুলো বলে স্পিডে বের হলো মেঘের রুম থেকে। এক ছুটে চলে গেল আবিরের রুমে, কিন্তু আবির রুমের কোথাও নেই, ব্যালকানিতেও নেই। তানভীর রুম থেকে বের হয়ে করিডোর থেকে নিচে দেখল, নিচেও আবির নেই। তানভীর দৌড় দিল ছাদের দিকে। ছাদের দরজা থেকেই চোখে পড়ল আবির সিঙ্গেল সোফাতে বসে আকাশের পানে মুখ করে বসে আছে। এক মুহূর্ত দেরি না করে তানভীর বৃষ্টির মধ্যেই আবিরের কাছে দৌড়ে গেল। ছোটাছুটির ফলে তানভীরের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কয়েকবার ঘন ঘন শ্বাস ছেড়ে আবিরকে ডাকল, ভাইয়া, বৃষ্টিতে বসে আছো কেন? রুমে চলো। আবির আকাশের দিকে দৃষ্টি রেখেই শক্ত কণ্ঠে উত্তর দিল, তুই রুমে যা। তানভীর পুনরায় বলল, প্লিজ ভাইয়া, রুমে চলো। কি পাগলামি শুরু করছো তোমরা? আবির ক্রন্দিত কণ্ঠে জবাব দিল, আমার জন্য মেঘের আজ এই অবস্থা। আমার মরে যাওয়া উচিত। আবিরের অবেদিত কথায় তানভীরের প্রচণ্ড রাগ হলো। রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তোমাদের মরতে হবে না, আমি মরে যাই, তাতেই তোমাদের শান্তি হবে। আবির ধমকের স্বরে বলল, তানভীর। তানভীর ধীর কণ্ঠে বলল, আমাকে ধমকাচ্ছ কেন? বনু না হয় অবুঝ, পাগলামি করে ফেলছে, তাই বলে তুমি কেন পাগলামি করছো ভাইয়া? তোমার কি এমন কাজ করা মানাচ্ছে? একটু থেমে রাশভারী কণ্ঠে পুনরায় বলল, রাকিব ভাইয়া তোমার অবস্থা থেকে ভয় পেয়ে আমায় কল দিয়েছিল। তুমি যদি স্ট্রং না থাকো তাহলে মেঘকে কে সামলাবে বলো? তুমি তো জানো ভাইয়া, আমার জীবনে মেঘ আর তুমি সবচেয়ে কাছের মানুষ। তোমার বা মেঘের কিছু হলে আমি বাঁচতে পারবো না। প্লিজ পাগলামি করো না, রুমে চলো। প্রথম কথাগুলো শক্ত কণ্ঠে বললেও শেষ কথাগুলো বলার সময় তানভীরের গলা ভিজে আসছিল। আবির যেন বিগ্রহের ন্যায় বসে আছে। তানভীর বেশ কিছুক্ষণ শান্ত কণ্ঠে আবিরকে বুঝিয়ে রুমে নিয়ে গেছে। আবিরকে শাওয়ার নিতে ঢুকিয়ে তানভীরও নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে এসেছে। আবিরের মুখোমুখি তানভীর বসেছে। ছাদে অন্ধকার থাকার কারণে আবিরের অভিব্যক্তি বোঝা যায়নি। আবিরের চোখ মুখ ফুলে আছে, দেখে বোঝাই যাচ্ছে বেশ খানিকটা সময় কেঁদেছে। তার উপর বৃষ্টি, এখনো চোখ টকটকে লাল হয়ে আছে। তানভীর আবিরের হাতটা সামনে এনে এপাশ ওপাশ ঘুরিয়ে দেখল। হাতের অবস্থা খুব খারাপ। তানভীর ঔষধের বক্স থেকে একটা মলম বের করে অল্প অল্প করে লাগিয়ে দিচ্ছে। আবির দাঁতে দাঁত চেপে তা সহ্য করছে। গত ১ ঘন্টা যাবৎ আবিরকে বুঝিয়ে তানভীর রুমে এনেছে। এখন কোনোভাবেই রিয়াক্ট করা যাবে না। তানভীর যথেষ্ট শান্ত আর হাস্যোজ্জ্বল একটা ছেলে, তবে রাগ উঠলে কেমন যেন গম্ভীর হয়ে যায়। আবিরের হাতে মলম লাগিয়ে তানভীর আস্তে করে বলল, ব্যান্ডেজ করে দিব ভাইয়া? আবির স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, ব্যান্ডেজ লাগবে না, খোলা থাকলে তাড়াতাড়ি ঠিক হবে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, ভাইয়া খাবে না? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, না। তানভীর কোমল স্বরে বলল, প্লিজ ভাইয়া চলো না, খেতে যাই।
আবির নিরেট কণ্ঠে জানালো, আমি খাবো না বললাম তো, তুই খেয়ে নে। তানভীর বুঝতে পারল ভাইকে জোর করে কোনো লাভ হবে না, তাই চুপচাপ রুম থেকে বেরিয়ে চলে গেল। আবিরের বাকি রাত কাটল ব্যালকানিতে দাঁড়িয়ে। ধীরে ধীরে ভারী বর্ষণ কমেছে, ঝিরিঝিরি বৃষ্টিও একসময় কমেছে। ফজরের নামাজ পড়ার জন্য আবির বাসা থেকে বেরিয়ে গেছে, ফিরেছে ঘন্টা দুয়েক পর। প্রতিদিন সকালবেলা নিচে রান্না আর পেপার পড়ার ধুম লাগলেও আজ ড্রয়িং রুম সম্পূর্ণ ফাঁকা। আবির দীর্ঘ পায়ে সিঁড়ি দিয়ে উঠল। মেঘের রুমে সবাই হুমড়ি খেয়ে পড়েছে। আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান থেকে শুরু করে বাড়ির ৩ কর্ত্রী, এমনকি মিম, আদি আর তানভীর উপস্থিত সেখানে। মেঘ শঙ্কিত হয়ে রইল। সবাই যেন একজোটে মেঘের উপর হামলা চালাচ্ছে। মেঘ সবার দিকে বারবার তাকাচ্ছে শুধু। মোজাম্মেল খান রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করলেন, বৃষ্টিতে ভিজতে গেছিলি কেন? বৃষ্টিতে ভিজলে যে জ্বর উঠবে সেই বোধশক্তি কি তোর হয়নি এখনো? ইকবাল খান মোজাম্মেল খানকে শান্ত করতে ব্যস্ত। এর মধ্যে আলী আহমদ খান ধীর কণ্ঠে বলে উঠলেন, এখন ১ মিনিট নষ্ট করা একটা দিন নষ্ট করার সমান। ইচ্ছাকৃত জ্বর বাঁধানো কি ঠিক হয়েছে তোমার? কথাটা শান্ত স্বরে বললেও এই কথার অভিপ্রায় অষ্টাদশীর বোধগম্য হল। মালিয়া খান, আকলিমা খানও যেন একজোটে বিলাপ শুরু করেছে। যে যার মতো প্রশ্ন করছে, কোথা থেকে ভিজে আসছিস, কেন গেছিলি, ভিজলি কেন, আরও কত কত প্রশ্ন। মেঘ নির্বাক চোখে শুধু তাকিয়ে আছে। সে কি করে বলবে আবির ভাই অন্য কোনো মেয়ের প্রতি কনসার্ন এইটা সহ্য করতে না পেরে এমনটা করেছে? হালিমা খান কোমল কণ্ঠে বললেন, তোর জন্য খাবার নিয়ে আসি মা, অল্প খেয়ে নে প্লিজ। মেঘ সবার উপরে ওঠার রাগ যেন মায়ের উপর ছাড়ল। কাঁপা কাঁপা গলায় চিৎকার দিয়ে বলল, বললাম তো খাবো না, এতো লাগে সবকিছু। কথাটা ঠিক মতো শেষ করতে পারল না। আবির হাজির হলো রুমে। মেঘের দৃষ্টি আবিরের দিকে পড়তেই অকস্মাৎ কম্বল টানল কপাল পর্যন্ত। আবির গম্ভীর কণ্ঠে বলল, এখানে এত ভিড় করার মতো কি হয়েছে? অসুস্থ রোগী দেখতে এসেছো, দেখে চুপচাপ চলে যাবে। রোগীকে এত প্রশ্ন করছো কেন? ডাক্তার বলেছেন ওরে কোনো প্রকার চাপ না দিতে। অনুগ্রহ করে ওকে একটু শান্তিতে থাকতে দাও। একদমে কথাগুলো বলল আবির। ইকবাল খান ভাতিজার রাগ বুঝতে পেরে শান্ত কণ্ঠে বললেন, না মানে মেঘ জেনে বুঝে বৃষ্টিতে কেন ভিজেছে এটাই সবাই জিজ্ঞেস করছিল, আর কিছু না। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, ওর ইচ্ছে হয়েছে বৃষ্টিতে ভেজার তাই ভিজেছে। তাছাড়া জ্বর হলে মাথা ফ্রেশ হয়। এখন সবাই নাস্তা করতে যাও। মেঘ কম্বলের নিচ থেকে ভেঙচি কেটে মনে মনে বলল, যার জন্য করি চুরি সেই বলে চোর। আপনি আমায় বাধ্য করেছেন বৃষ্টিতে ভিজতে, আর এখন সবার সামনে সেটা আমার ইচ্ছে বলে চালিয়ে দিচ্ছেন। বাহ হিটলার বাহ, কি বুদ্ধি আপনার। বাড়ির কেউ কোনো কথা বলল না। চুপচাপ সকলে রুম থেকে বের হতে লাগলো। আবির গম্ভীর কণ্ঠে বলল, তানভীর, মেঘের জন্য নাস্তা নিয়ে আয়। হালিমা খানও চলে গেলেন মেঘের নাস্তা রেডি করতে। মেঘ তখনও কপাল পর্যন্ত কম্বল টেনে রেখেছিল। রুম নিস্তব্ধ হয়ে যাওয়ায় মেঘ ভেবেছে সবাই চলে গেছে। তাই এক আঙুলে আস্তে করে কম্বলটা কপাল থেকে নামাতেই চোখ পড়ল আবির ভাইয়ের শানিত চোখের দিকে। মেঘ আর আবিরের চোখাচোখি হতেই আবির একটানা দুবার ভ্রু নাচাল। আবির ভাইয়ের এমন কাণ্ডে মেঘ হেসে ফেলল। তৎক্ষণাৎ মনে পড়ে গেল ও তো আবির ভাইয়ের ওপর রেগে আছে। অকস্মাৎ মুখ গোমড়া করে ফেলল মেঘ। আবির চেয়ার টেনে মেঘের বিছানার পাশে বসে মৃদু কণ্ঠে শুধাল, এখন কেমন লাগছে? জ্বর কি কমেছে? মেঘ ওষ্ঠ উল্টাল, কিছুই বলল না। আবির সহসা মেঘের কপালে হাত রাখল, সাথে একবার গলায় হাত রেখে সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে হাত সরিয়ে নিল। তটস্থ হয়ে বলল, এখনও তো অনেক জ্বর। বসা থেকে উঠে টেবিল থেকে থার্মোমিটার নিয়ে বিছানায় বসে মেঘের জিহ্বার নিচে ধরল। মেঘ হাঁ করে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে। আবির কপাল কুঁচকে তাকিয়ে রইল মেঘের দিকে। দুজনেই নিস্তব্ধ, দুই জোড়া চোখ গভীরভাবে অনুবন্ধী। মেঘের বুকের ভেতর তোলপাড় শুরু হচ্ছে। এর মধ্যে তানভীর গলা খাঁকারি দিয়ে রুমে ঢুকল। তৎক্ষণাৎ দৃষ্টি সরিয়ে নিল আবির। তানভীরের কণ্ঠ শুনে মেঘও দৃষ্টি সরিয়ে ভাইয়ের দিকে চাইল। আবির থার্মোমিটার চেক করতে ব্যস্ত হল। তানভীর ভাইয়ের দিকে প্লেট বাড়াতেই মেঘ চোখ গোল গোল করে তাকালো। মনে মনে বলল, এখন কি আবির ভাই খাইয়ে দিবেন আমায়? আবির কোনো দিকে না তাকিয়ে ছোট করে বলল, তুই খাইয়ে দে। তানভীর বিস্ময় সমেত তাকালো আবিরের দিকে। আবির তানভীরকে চোখ দিয়ে ইশারা করতেই তানভীর স্বাভাবিক ভঙ্গিতে বলল, ঠিক আছে, আমিই খাইয়ে দিচ্ছি। আবির বিছানা থেকে উঠে চেয়ারে বসে আছে। তানভীর মেঘকে উঠিয়ে খাওয়ানো শুরু করল। মেঘ জোর করে অল্প অল্প খাচ্ছে।
তানভীর মেঘকে এটা সেটা বলে বলে বুঝাচ্ছে আর খাওয়াচ্ছে। আবির যেন নীরব দর্শক। একবার ফোনের দিকে দেখছে, একবার মেঘের খাওয়া দেখছে। কোনো মতে অল্প খেয়ে মেঘ শীতল কণ্ঠে বলল, আর খাবো না ভাইয়া। তানভীরও আর জোর করল না। পানির গ্লাস এগিয়ে দিল মেঘের দিকে। খাওয়া শেষে পানির গ্লাস টেবিলে রাখতে রাখতে তানভীর বলে উঠল, ভাইয়া, বনুকে ওষুধ খাইয়ে দিও প্লিজ। আমি নিচে যাচ্ছি, খুব ক্ষুধা লাগছে। তানভীর রুম থেকে বেরিয়ে নিচে চলে গেছে। আবির ফোন পকেটে রেখে টেবিল থেকে ঔষধ রেডি করে মেঘের দিকে এগিয়ে দিল। মেঘও মাথা নিচু করে ঔষধগুলো খেয়ে নিল। আবির নীরের কণ্ঠে বলল, সাবধানে থাকিস। আবির চলে যেতে নিলে মেঘ আবিরের ডান হাত আঁকড়ে ধরে। সহসা আবির ব্যথায় উফ করে উঠল। মেঘ সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিল। মেঘ ভেবেছে আবির ভাই হয়তো বিরক্ত হয়েছেন মেঘের ছোঁয়াতে। অকস্মাৎ মেঘের মনটা খারাপ হয়ে গেল। কাঁদো কাঁদো কণ্ঠে মেঘ বলল, আমি মরে গেলে আপনি। এতটুকু বলতেই আবির অগ্নি দৃষ্টিতে চাইল অষ্টাদশীর দিকে। মেঘ কথা সম্পন্নও করতে পারল না। আবির রাগান্বিত কণ্ঠে বলল, চুপ। আবির দাঁতে দাঁত চেপে পুনরায় বলল, আর কোনোদিন যদি তোর মুখে এই কথা শুনি, তাহলে ওই দিনই তোকে মেরে বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘের ছোট্ট হৃদয়টা আবির ভাইয়ের কথায় আবারও চূর্ণ বিচূর্ণ হলো। একটু রম্য স্বরেও তো বলতে পারতেন, তা না, মেরে ফেলবেন। মেঘের অক্ষি পট ভিজে আসছে। চিবুক নামিয়ে বিড়বিড় করে বলল, এই বাড়ির কেউ আমায় ভালোবাসে না। সবাই শুধু বকে। সবার রাগ ছাড়ার একমাত্র জায়গা আমি। কেউ কেউ তো আবার গায়েও হাত তোলেন। শেষ কথাটা বলে আবিরের দিকে তাকালো। পল্লব ঝাপটাতেই গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আবির অষ্টাদশীর মুখের পানে চেয়ে মনে মনে বলল, এই কেউটা তোকে ইচ্ছাকৃত মারতে চায়নি, এটা কি করে বোঝাবো তোকে? এই কেউটা যে নিজের থেকেও বেশি তোকে ভালোবাসে, তোকে মারার সাধ্য কি তার আছে? আমি পারছি না তোকে বুকে জড়িয়ে চিৎকার করে বলতে যে তুই আমার সবকিছু, তোকে ছাড়া আমি নিঃস্ব। আবির বিছানার পাশে বসে গলা কাঁকারি দিয়ে তপ্ত স্বরে বলল, তুই হয়তো জানিস না কারো অলিখিত কাব্য তুই, কারো স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কারণ তুই। তোর ডাগর ডাগর চোখের চাহনিতে কারো বিনাশ নিশ্চিত। তোর অনাদেয় কর্মকাণ্ডে খুব শীঘ্রই কারো মস্তিষ্কের রক্তক্ষরণ ঘটানোর কারণ হবে। সময় থাকতে সাবধান হয়ে যা মেঘ। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে চেয়ে রইল। জ্বরের ঘোরে কথাগুলোর মানে বুঝল কিনা কে জানে। মেঘ কণ্ঠ কাঁধে নামিয়ে বলল, কার? আবির দীর্ঘশ্বাস ফেলে প্রখর স্বরে বলল, তোর বাবা মায়ের। নিজের মনের ভাব চাচ্চু আর মামনের উপর চাপিয়ে দিতে বাধ্য হলো আবির। মেঘ অক্ষি পল্লব ঝাপটে বৃহৎ নয়নে চেয়ে আছে আবিরের দিকে। আবির ঠান্ডা কণ্ঠে বলল, আর কার ভালোবাসার প্রয়োজন তোর? আমার আব্বু যেখানে আমার সাথে প্রয়োজনের বাইরে কোনো কথা বলে না, সেখানে তোর ইচ্ছে অনিচ্ছা নিয়ে ভাবে। আম্মুর ভালোবাসা আশা করি আমার তোকে বোঝাতে হবে না। কাকামণি কাকিয়া তো ওদের সন্তানের থেকেও তোকে বেশি আদর করে। চাচ্চু আর মামনির কথা কি বলবো তোকে? চাচ্চু আর মামনির খুব শখ ছিল একটা মেয়ে বাবুর। তোর জন্মের পর দুজন খুশিতে এত কান্না করছে যে এলাকার মানুষ ভেবেছিল এই বাড়িতে কেউ মারা গেছে। তানভীর ছেলে হয়েও এতটা গুরুত্ব পায়নি যতটা গুরুত্ব তুই চাচ্চু আর মামনির থেকে পাস। তানভীরের জীবনে বাবা মায়ের পরেই তোর অবস্থান। মিম আদি তো তোরই ভক্ত। খানবাড়িতে তোর যতটুকু অগ্রাধিকার তা আমাদের কারো নেই। আর কার ভালোবাসা চাস? একসাথে কথাগুলো বলে আবির থামল। তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, উল্টোপাল্টা কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়া বোকামি ছাড়া কিছুই না। মেঘ ডাগর ডাগর চোখে তাকিয়ে চিন্তিত কণ্ঠে শুধালো, আপনার কথা বললেন না কেন? মেঘের প্রশ্ন শুনে আবির ঢোক গিলে কপাল কুঁচকাল। তারপর শক্ত কণ্ঠে বলল, তোর এখন রেস্ট নেওয়া প্রয়োজন। আবির চেয়ার থেকে উঠতে নিলে মেঘ আবিরের ডান হাতের দু আঙুল আঁকড়ে ধরে। সঙ্গে সঙ্গে আবির দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করে ফেলে। মেঘ সহসা আবিরের হাতের দিকে চাইল। আবিরের হাতের কাটা অংশে চাপ পড়ায় রক্ত বের হচ্ছে। সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দেয় মেঘ। মেঘ আর্তনাদ করে বলল, আবির ভাই, আপনার হাত এতটা কেটেছে কিভাবে? আবির তপ্ত স্বরে শুধু বলল, এমনি। আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে গেল। মেঘ নির্বাক চোখে তাকিয়ে আবির ভাইয়ের প্রস্থান দেখল। মেঘের মনে পড়ল মেইন গেটের পাশের দেয়ালে ঘুষি দেওয়ার কথা। ধরে নিল এর ফলেই আবির ভাইয়ের হাত কেটেছে। অষ্টাদশী জানতেও পারল না তাকে থাপ্পড় দেওয়ার অপরাধে
আবির কত শত ঘুষিতে নিজেকে আহত করেছে। গতকালের ঘটনাগুলো পরপর মনে হতেই মেঘের নিজের উপর বড্ড রাগ হলো। আবির ভাইয়ের অনুভূতি জানতে চাওয়ার কি দরকার ছিল? রাগে নিজের গালে থাপ্পড় দিতে ইচ্ছে হলো মেঘের। আবির ভাই জান্নাত আপুকে পছন্দ করলে মেঘের ব্যাপারে কোনো অনুভূতি থাকবে না, এটাই তো স্বাভাবিক। আবিরের সাথে এই জীবনে কখনো মেঘের সুসম্পর্ক ছিল বলে মনে পড়ছে না মেঘের। এই হিটলার স্বভাবের ব্যক্তির জন্য আজ সে জ্বরে ভুগছে, এটা ভাবতেই মাথায় রক্ত উঠছে। আবির মেঘের রুম থেকে বেরিয়ে নিজের রুমে গেল। একটা তালা নিয়ে ছাদের গেটে তালা ঝুলিয়ে দিল। তারপর নাস্তার টেবিলে চলে গেল। ততক্ষণে নাস্তার টেবিল ফাঁকা হয়ে গেছে। ৩ কর্ত্রী রান্নাঘরে কাজ করছে, আর এটা সেটা নিয়ে কথা বলছে। আবির রান্নাঘরের সামনে গিয়ে রাশভারী কণ্ঠে বলল, ছাদের গেটে তালা দিয়েছি। তোমাদের কারো ছাদে যাওয়ার প্রয়োজন হলে আমার রুম থেকে চাবি নিয়ে যেও। আকলিমা খান চিন্তিত কণ্ঠে শুধালেন, মেঘ কি রাতে ছাদে গিয়ে ভিজেছিল? আবির উপর নিচ মাথা নাড়ল শুধু। মালিয়া খান হালিমা খানের দিকে তাকিয়ে বললেন, যে মেয়ে ভূতে ভয় পায়, সন্ধ্যার পর বৃষ্টি হলে কানে আঙুল দিয়ে বসে থাকে, সেই মেয়ে এত রাতে ছাদে গেল কিভাবে? হালিমা খান নির্বাক চোখে তাকিয়ে রইল মালিয়া খানের দিকে। এই প্রশ্নের উত্তর ওনার কাছেও নেই। আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল, তোমাদের এসব নিয়ে গবেষণা করতে হবে না। যা হওয়ার হয়েছে। মেয়েকে এই বিষয় নিয়ে আর কোনো প্রশ্ন করবে না। ছাদে না যেতে পারলে এমন কাণ্ডও আর ঘটাতে পারবে না। এই টপিক এখানেই শেষ। আবির চুপচাপ নাস্তা করে নিজের রুমে চলে গেছে। তানফিরের সারা দিন কাটলো চায়ের পর চা খেতে খেতে। আবিরের জন্য ঘণ্টাখানেক তানফিরকেও বৃষ্টিতে ভিজতে হয়েছিল, যার ফলস্বরূপ গলা ব্যথা সর্দির উপক্রম হয়েছে। বিকেলে আবার এমপির সম্মেলনে যেতে হবে, তাই চা কফি খেয়ে গলা ঠিক রাখছে। দুপুরে খাবার খেয়ে বেরিয়ে পড়েছে সম্মেলনের উদ্দেশ্যে। আবির সারা দিনেও রুম থেকে বের হলো না। ৩টার দিকে মালিয়া খান আদিকে পাঠিয়েছিল টাকার জন্য, কিন্তু আবির ঘুমাচ্ছে দেখে আদি দরজা থেকেই চুপচাপ চলে আসছে। আরও কিছুক্ষণ পর বাধ্য হয়ে মালিয়া খান নিজেই সিঁড়ি দিয়ে উঠে গেলেন ছেলের রুমে। দরজা থেকে একবার আবিরকে ডাকল, কিন্তু কোনো সাড়া নেই। মালিয়া ছেলের কাছে গিয়ে বাহুতে হাত দিতেই আঁতকে উঠলেন। জ্বরে আবিরের গা পুড়ে যাচ্ছে, ডান হাত ফুলে গেছে কনুই পর্যন্ত। মালিয়া খান এই যে ছেলেকে ডাকছে, আবির জ্বরের ঘোরে কিছুই বলতে পারছে না। মালিয়া খান রুম থেকে বেরিয়ে হাঁক ডাক শুরু করলেন। ইকবাল খান সোফায় বসে টিভি দেখছিলেন। ভাবির ডাক শুনে দৌড়ে গেলেন। মেঘ ঘুমাচ্ছিলেন। হালিমা খান মেঘের মাথায় জলপটি দিচ্ছিলেন। বড় জায়ের আর্তনাদে মেঘের রুম থেকে বেরিয়ে ছুটে গেলেন আবিরের রুমে। আবিরের মুখমণ্ডল অন্ধকার হয়ে আছে। হাতের ব্যথা, সাথে দীর্ঘ সময় বৃষ্টিতে ভেজার ফলে এই দশা হয়েছে। ইকবাল খান সঙ্গে সঙ্গে ডাক্তারকে কল দিয়েছেন। ঘণ্টাখানেক পর পরিস্থিতি শান্ত হলো। আবিরকে ব্যথার ঔষধ খাওয়ানো হয়েছে। মালিয়া খান ছেলের মাথায় জলপটি দিতে ব্যস্ত হলো। হালিমা খান বেরিয়ে মেঘের রুমে গেলেন। ততক্ষণে মেঘের ঘুম ভেঙে গেছে। হালিমা খানের থমথমে চেহারা দেখে মেঘ শঙ্কিত হলো। উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, কি হয়েছে আম্মু? হালিমা খান মেঘের কাছে বসতে বসতে বললেন, তোরা ৩ ভাই বোন মিলে কি শুরু করছিস বলতো? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, কেন, কি হয়েছে? হালিমা খান তপ্ত স্বরে বললেন, এদিকে তোর অবস্থা খারাপ, ওদিকে তানভীরের লাগছে সর্দি। সকাল থেকে চা কফি খেতে খেতে কিছুক্ষণ আগে বের হলো। এখন আবার আবিরের। মেঘ আঁতকে উঠে প্রশ্ন করল, কি হয়েছে আবির ভাইয়ের? হালিমা খান কোমল কণ্ঠে বলা শুরু করলেন, রাত থেকেই তো ছেলেটা দৌড়ের ওপর। বৃষ্টিতে ভিজে অফিস থেকে আসছে। তারপর তোরে ছাদ থেকে রুমে এনে রেখে ডাক্তার আনতে গেছে। আবার ডাক্তারকে দিয়ে ঔষধ আনছে। কিভাবে যেন হাত কাটছে। সেই হাত ফুলে ব্যথায় এখন জ্বর উঠে গেছে। জ্বরে চোখ খুলতে পারছে না ছেলেটা। মেঘ মায়ের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, আর মনে মনে ভাবছে, আবির ভাই আমার জন্য এত কিছু করেছে। তৎক্ষণাৎ মেঘের অভিব্যক্তি বদলে গেল। চোয়াল শক্ত হয়ে এলো। দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকাল। মনে মনে বলল, আমি ওনাকে নিয়ে ভাবছি কেন? ওনাকে নিয়ে ভাবার তো মানুষ আছেই। তাছাড়া উনি আমায় মেরেছেন। তার শাস্তি আল্লাহ ওনাকে দিয়েছেন। আমার তো এতে খুশি হওয়ার কথা। কথাগুলো ভেবেই গাল ফুলালো। তারপর মায়ের মলিন মুখের পানে একবার তাকিয়ে আবার মনে মনে বলা শুরু করল, যেখানে আম্মু, আব্বু আর ভাইয়া কোনোদিন আমার গায়ে হাত তোলেনি, সেখানে উনি আমার গায়ে হাত তোলেন কোন অধিকারে? তাও আবার আরেকজনের জন্য। উনি আমাকে পছন্দ করলেও মেনে নিতাম। উনি তো জান্নাত আপুকে ভালোবাসেন। তাহলে আমার উপর অধিকার দেখাতে আসেন কেন? কারো জীবনে অবাঞ্ছিতের ন্যায় পড়ে থাকার চেয়ে একাকী জীবন কাটানো অনেক ভালো।
আমি আপনার জীবনে অবাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আজ থেকে আমার মনে হিটলারের কোনো অস্তিত্ব থাকবে না। একবার সুস্থ হই শুধু, আমার জীবনের সকল সিদ্ধান্ত আমি নিব। আমার ব্যাপারে কাউকে নাক গলাতে দিব না। হালিমা খান মেঘের কপালে হাত রেখে ব্যস্ত হলেন জলপট্টি দেওয়ার জন্য। গত রাত থেকে নাওয়া খাওয়া এক করে মেয়ের যত্ন নিচ্ছেন। চোখ মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। মেঘের মাথায় জলপট্টি দিতে দিতে মেঘের চুলে হাত দিলেন। দীর্ঘ চুলে জট লেগে অগোছালো হয়ে আছে। হালিমা খান কোমল কণ্ঠে মেয়েকে বললেন, তুই সুস্থ হলে তোকে নিয়ে পার্লারে যাব। মেঘ ছোট করে শুধালো, কেন? হালিমা খান শ্বাস ছেড়ে শীতল কণ্ঠে বললেন, তোর চুলগুলো কাটাতে হবে। মেঘ আঁতকে উঠে বলল, না, চুল ছোট করব না আমি। হালিমা খান মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে ঠান্ডা স্বরে বোঝাচ্ছেন, তুই তো নিজের যত্নই নিতে পারিস না, চুলের যত্ন কিভাবে নিবি? তার থেকে ভালো এখন চুলগুলো কেটে দিলে ভর্তি পরীক্ষা দিতে দিতে দেখবি বড় হয়ে যাচ্ছে। মেঘ চুপচাপ মায়ের কথা শুনছে, কোনো প্রতিবাদ করল না। চোখ বন্ধ করে শুয়ে আছে। এখনো জ্বর 100 ডিগ্রি শীতেই আছে। ঔষধ খাওয়ানো হচ্ছে। ঔষধ খাওয়ানো হচ্ছে, তারপরও কমছে না। প্রয়োজন ছাড়া কারো সাথে কথা বলে না। সারাক্ষণ চোখ বন্ধ করেই শুয়ে থাকে, আর নয় ঘুমায়। তানভীর বিকেলে বের হয়ে এমপির সম্মেলনে গেল। সেখানে প্রোগ্রাম শেষ করে তারা কয়েকজন মিলে এলাকায় বেরিয়েছে ভোট চাওয়ার জন্য। এক গলিতে কয়েকটা বাসায় ভোট চাওয়ার পর আচমকা তানভীরের নজর পড়ে মেইন রোডে। সাথের কয়েকজনকে দায়িত্ব দিয়ে তানভীর দৌড়ে বেরিয়ে এসেছে গলি থেকে। মেইন রোডে এসে গলা উঁচু করে ডাকল, এই মেয়ে, দাঁড়াও। বন্যা সহসা পিছনে ঘুরল। তানভীরকে দেখে বিস্মিত হয়ে বলল, ভাইয়া আপনি? তানভীর কয়েক কদম এগিয়ে বন্যার মুখোমুখি হয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, আমি তোমার কোন জন্মের ভাই? তানভীরের গোমড়ামুখ কথায় বন্যা কিছুটা ভ্যাবাচাকা খেল। উদ্বিগ্ন কণ্ঠে বলল, না মানে, আপনি মেঘের ভাইয়া তাই। তানভীর এবার কিছুটা কড়া স্বরে বলল, আমাকে ভাইয়া ডাকার অধিকার শুধু মেঘের। তোমার ইচ্ছে হলে তানভীর ভাই বলতে পারো, কিন্তু মায়ের পেটের ভাইয়ের মতো ভাইয়া ভাইয়া বলে ডাকবা না। বন্যা আস্তে আস্তে বিড়বিড় করল, মেঘের ভাইগুলো এমন খাটখুট্টা কেন? এতদিন শুধু মেঘের মুখেই শুনতাম, এখন দেখি সত্যি সত্যি। তানভীর টিস্যু দিয়ে নাক মুছে ছোট করে শুধালো, কোথায় যাওয়া হচ্ছিল? বন্যা তটস্থ হয়ে বলল, ফুচকা খেতে। বন্যা পুনরায় স্বাভাবিক কণ্ঠে প্রশ্ন করল, আপনি এখানে কেন ভাইয়া? প্রশ্ন শেষ করার আগেই চোখ পড়ল তানভীরের দিকে। তানভীর তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে আছে। বন্যা ঢোক গিলে ছোট করে বলল, সরি তানভীর ভাই। তানভীর মুচকি হেসে উত্তর দিল, সামনেই নির্বাচন, তাই ভোট চাইতে এসেছিলাম। বন্যা নিরুদ্বেগ কণ্ঠে বলল, ও। তানভীর কপাল কুঁচকে বলল, এভাবে রিয়াক্ট করলা কেন? আমাদের এমপিকে কি পছন্দ না? ভোট দিবা না? বন্যা আতঙ্কিত হয়ে তাকালো তানভীরের দিকে। ডানে বামে মাথা নাড়িয়ে বলল, না না, তেমন কোনো বিষয় না। তাছাড়া আমি তো ভোটারই হইনি। তানভীর বিরক্তি নিয়ে বলল, তাতে কি হয়েছে? তোমার আব্বু আম্মু বড় বোন তো আছে, তারা তো ভোটার। যেভাবে রিয়াকশন দিচ্ছ, মনে হচ্ছে গোষ্ঠীর কাউকে ভোট দিতে দেবে না। বন্যা মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে আস্তে করে বলল, আপনাদের এমপিকেই ভোট দিতে বলবো। তানভীর মোলায়েম কণ্ঠে বলল, ঠিক আছে, এখন বাসায় যাও। কিছুদিনের মধ্যেই তোমাদের বাসায় আসছি। সবাইকে হালকা নাস্তা দিও। বন্যা চোখ গোল গোল করে চাইল, তারপর ছোট করে বলল, আমি ফুচকা খেতে যাচ্ছিলাম। তানভীর কণ্ঠ ভারী করে বলল, একদিন ফুচকা না খেলে কি মরে যাবে? বন্যা নির্বাক চোখে চেয়ে রইল। তানভীর গলা খাঁকারি দিয়ে পুনরায় বলে উঠল, ভেবো না তোমায় জোর করছি। সত্যি বলতে সম্মেলন থেকে সরাসরি এদিকে চলে আসছি। ওরা সকালের পর থেকে এখনো খায়নি কিছু। তোমাদের এদিকে নাস্তা খাওয়ার মতো দোকান রেস্টুরেন্ট কিছুই নেই। কাজ না শেষ করে যাওয়া সম্ভব না। আবার সন্ধ্যার আগে কাজ শেষ করতে হবে। তুমি বনুর বেস্ট ফ্রেন্ড, সেই সুবাদে তোমাকে বলছি। আমাকে না খালেও চলবে, ওদের জন্য একটু চা বিস্কুট আর হালকা নাস্তার ব্যবস্থা করে দিলে খুব ভালো হতো। বন্যা স্বাভাবিক কণ্ঠে বলল, জি অবশ্যই, আমি বাসায় গিয়ে ব্যবস্থা করছি। আপনি সবাইকে নিয়ে বাসায় আসবেন প্লিজ। বন্যা পুনরায় প্রশ্ন করল, বাসা চিনেন? তানভীর উপর নিচ মাথা নাড়ল। বন্যার কথা না বাড়িয়ে চুপচাপ বাসার দিকে হাঁটা দিল। বন্যাদের মধ্যবিত্ত পরিবার। বাবা সরকারি কর্মকর্তা। বন্যারা দু বোন আর এক ভাই। বন্যার বড় বোনের স্নাতক শেষ।
এখন চাকরির জন্য পড়াশোনা করছে আর বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছে। বন্যা ছোট মেয়ে। তাছাড়া বন্যার একটা ছোট ভাইও আছে। এখন ক্লাস 8 এ পড়ে। নাম হৃদ। বন্যা বাসায় গিয়ে আম্মুকে আর বোনকে বলে রান্নার ব্যবস্থা করছে। কিছুক্ষণ সময়ের মধ্যেই নুডলস, পকোড়া, ফিরনি সাথে চা বিস্কুট রেডি করে ফেলেছে। কিছুক্ষণ পর হাজির হলো সকলে। এলাকার সব বাড়িতে বলে শেষের দিকেই গিয়েছে বন্যাদের বাসায়। কলিং বেল চাপতেই কিছুক্ষণের মধ্যে বন্যা এসে দরজা খুলে দিল। তানভীর ২টা শপিং ব্যাগ এগিয়ে দিল বন্যার দিকে। সবাইকে বসতে বলে বন্যা ভিতরে চলে গেছে। বন্যার আম্মু সকলকে নাস্তা দিতে ব্যস্ত। বন্যার বোন কাজ শেষ করে আগেই নিজের রুমে চলে গেছেন। একটা শপিং ব্যাগ খুলতেই চোখে পড়ল পার্সেল করা ফুচকা। বন্যা আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আর পিড়পিড় করে বলছে, তানভীর ভাই আমার জন্য ফুচকা এনেছেন? উনি কবে থেকে এত ভালো মানুষ হলেন? তারপর দ্বিতীয় শপিং খুলে দেখল। এতে আপেল, মাল্টা, আরও কি ফল। বন্যাদের বাসায় টুকটাক নাস্তা করে বেরিয়ে পড়েছে সকলে। বন্যা রান্নাঘর থেকে বেরিয়ে মায়ের সাথে মেইন গেট পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তানভীর হাসি মুখে বন্যার মায়ের বিদায় নিল। তারপর বন্যার দিকে চেয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমার বান্ধবী অসুস্থ, খোঁজ নিও ওর, আসছি। তারপর চুপচাপ বেরিয়ে গেল তানভীর। তানভীর যাওয়ার পরপরই বন্যা রুমে এসে মেঘকে কল দিল। টানা দুবার কল বেজে শেষ হয়েছে। তৃতীয়বার রিসিভ হলো। বন্যা চিন্তিত স্বরে শুধালো, তুই নাকি অসুস্থ? কি হয়েছে তোর? মেঘ জ্বরের ঘোরে কথা বলতে পারছে না। কাঁপা কাঁপা গলায় বলল, জ্বর। তোকে কে বলল? বন্যা স্বাভাবিক কণ্ঠে জবাব দিল, তানভীর ভাই আসছিল, উনিই বলে গেলেন। মেঘ কপাল কুঁচকে গলা একটু জোর দিয়ে বলল, ভাইয়া তোদের ওখানে গেছিল কেন? বন্যা বলল, আমাদের এলাকাতে ভোট চাইতে এসেছিলেন। আরও কয়েকজন ছিল। আমাদের বাসায় হালকা নাস্তা করে গেছেন। আর তোর কথা বলে গেছেন। মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ও আচ্ছা। বন্যা পুনরায় শুধালো, জ্বর কি বেশি? আর জ্বর কিভাবে বাঁধালি? মেঘ ভরাট শীতল কণ্ঠে উত্তর দিল, হুম, অনেক জ্বর, এমনিই উঠছে। মেঘ মনে মনে ভাবছে, আবির ভাই থাপ্পড় মেরেছে, এটা কোনোভাবেই বন্যাকে বলা যাবে না। বন্যা উত্তেজিত কণ্ঠে বলল, বেবি শোন না। মেঘ জ্বরের ঘোরেই বলছে, বল, শুনছি। বন্যা দ্বিগুণ উত্তেজিত কণ্ঠে বলল, জানিস, তোর ভাই তো আমার জন্য ফুচকা নিয়ে আসছে আজ। মেঘ এবার চোখ গোল গোল করে চাইল। গলা ছেড়ে বলল, কাহিনী কি পুরোটা বল। বন্যা এবার স্বাভাবিক কণ্ঠে সম্পূর্ণ ঘটনা খুলে বলল। সবটা শোনার পর মেঘের সোজা সাপটা উত্তর, শুন, আমার ভাই যতই রাগ দেখাক না কেন, দিন শেষে আমার পছন্দের সব জিনিস ভাইয়াই এনে দেয়। আবির ভাইয়ের মতো এত নিষ্ঠুর না। তাই ভবিষ্যতে আমার ভাইয়াকে নিয়ে বাজে কথা বলবি না। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, আবির ভাইয়ের সাথে আবার কিছু হয়েছে নাকি? মেঘ থাপ্পড়ের কথা এড়িয়ে গিয়ে বলল, ওনার ফোনে একটা মেয়ের ছবি দেখেছি। তাছাড়া জান্নাত আপুর সাথেও গতকাল কত মধুর স্বরে কথা বলেছেন। আমার মনে হয় জান্নাত আপুকেই উনি পছন্দ করেন। বন্যা বিরক্তি নিয়ে বলা শুরু করল, ফালতু ব্যাটারি নিয়ে একদম ভাববি না তুই। তোর জন্য কিউট একটা বয়ফ্রেন্ড খুঁজে দিব। তুই কোনো চিন্তা করিস না। ওই ব্যাটার কথা তো ভুলেও ভাববি না। ওই ব্যাটা কি হারাচ্ছে সেটা একদিন ঠিক বুঝবে। মেঘের অক্ষিপট ভিজে আসছে। গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, সময় পেলে আমায় দেখতে আসিস। রাখছি এখন। সঙ্গে সঙ্গে কল কেটে দিল মেঘ। বন্যাও বুঝতে পারল মেঘের মন খারাপ, তাই আর বিরক্ত করেনি। মেঘ নীরবে কিছুক্ষণ চোখের জল ফেলে বিড়বিড় করে বলল, আমাকেও অনুভূতিহীন আর নিষ্ঠুর হতে হবে, যাতে দুনিয়ার কোনো কষ্ট আমায় ছুতে না পারে। তারপর রুমের ছাদের দিকে চেয়ে অন্যমনস্ক কণ্ঠে গুনগুন করে গান গাইছে, আব ছায়া চলে যায় জলের দিন, অভিমান জমে জমে আমি ব্যথাহীন, আহার জীবন, আহা জীবন, জলে ভাসা পদ্ম যেমন। রাত ৯টার দিকে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। খাওয়া দাওয়া শেষ করে আবিরকে দেখতে এসেছেন। কিছুক্ষণের মধ্যে তানভীরও বাসায় ঢুকেছে। নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে মেঘের রুমে গেল। হালিমা খান মেঘের মাথায় জল পটিয়ে দিচ্ছেন। মেঘ চোখ বন্ধ করে শুয়ে আছে।
মেঘের কাছে কিছুক্ষণ বসে আবিরের রুমে চলে গেল তানভীর। মালিয়া খান ছেলের মাথার কাছে বসে বসে মাথায় হাত বুলাচ্ছেন। জ্বর কিছুটা কমেছে, তবে হাতে হালকা ব্যথা, সাথে ফোলাটাও আছে। আলী আহমদ খান আর মোজাম্মেল খান চেয়ারে বসে আছেন। তানভীর রুমে ঢুকে অন্য পাশে ঘুরে এসে আবিরের বিছানায় বসল। কপালে হাত দিয়ে তাপমাত্রা বোঝার চেষ্টা করল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বললেন, আবার কোথায় মারপিট করেছিলে? আবির নিস্তব্ধ হয়ে ছাদের দিকে চেয়ে আছে। আলী আহমদ খান পুনরায় শুধালেন, কি হলো? কাকে মেরে নিজের হাতের এই অবস্থা করেছো? আবির আব্বুর দিকে চেয়ে নরম স্বরে বলল, আমি খুবই ভদ্র ছেলে, মারপিট একদমই পছন্দ করি না। আপনি শুধু শুধু টেনশন করেন আমাকে নিয়ে। আবিরের ভাবের কথা শুনে তানভীর বিস্ময় চোখে চেয়ে আছে, আর মনে মনে বলছে, বাহ ভাইয়া বাহ, কি নাটকটাই না করছো। বলতেই হয়, আপনি গুরু আমি শিষ্য, বুদ্ধি আমার কম, আপনি বুঝাইয়া দিলে বুঝিতে সক্ষম। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, মারপিট যদি নাই করবা তাহলে এই অবস্থা হলো কেন শরীরের? আবির আমতা আমতা করে বলল, রাস্তায় কিসের সাথে ধাক্কা লেগে কেটে গেছিল। তানভীর মিটিমিটি হাসছে আর মনে মনে বিড়বিড় করছে, আরে বেচারা ভাই আমার। আলী আহমদ খান বিরক্তির স্বরে বললেন, আগেই বলেছিলাম বাইক না কিনতে, তিন তিনটা প্রাইভেট কার থাকার পরও তোমাদের হয় না। আজকে যদি গাড়িতে চলাচল করতে তাহলে বৃষ্টিতে ভিজতেও হতো না, হাতের এই অবস্থাও হতো না, আর এখন এভাবে জ্বরে পড়ে থাকতো না। শ্বাস ছেড়ে আবার বলা শুরু করলেন, ঠিকই তো, তোমার বন্ধু সেদিন এসে তোমার কোম্পানির ওপেনিং ডের ইনভাইটেশন দিয়ে গেল। তুমি আদমরা হয়ে পড়ে থাকলে ওপেন কে করবে? আবির ছোট করে বলল, আমি করব। কপাল কুঁচকে আলী আহমদ খান হুঙ্কার দিয়ে বললেন, এসব ভণ্ডামি বাদ দিয়ে কাজে মনোযোগ দাও। মারপিট করে জীবনে কিছুই করতে পারবে না, শুধু শত্রুর সংখ্যাই বাড়াবা। কোম্পানি শুরু করার অনুমতি চেয়েছো, অনুমতি দিয়েছি। এখন যদি কোম্পানির কাজের বাইরে নিজের মর্জি মতো চলো, তাহলে আমাকেও কঠোর হতে হবে, এই আমি বলে রাখলাম। মালিয়া খান কোমল কণ্ঠে বললেন, ও তো বলল মারপিট করেনি। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তোমার ছেলের বয়সটা আমিও পার করে এসেছি। কোন কারণে কি হতে পারে সে সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা আছে। একটা সময় রাজনীতি আমিও করেছি। রাজনীতির জন্য কত কত জায়গায় আমিও মারপিট করেছি। কী লাভ হয়েছে তাতে? দিন শেষে সব ছেড়ে ব্যবসা শুরু করতে হয়েছে। তোমার ছেলেকে সময় থাকতে বোঝাও এসব ঝামেলাতে না জড়িয়ে কাজে মন দিতে। আলী আহমদ খানের কথা শুনে আবির, তানভীর আর মালিয়া খান তিনজনই বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর মালিয়া খান নরম স্বরে বলে উঠলেন, আপনার রক্তই তো পেয়েছে। বড় আম্মুর কথা শুনে তানভীর ফিক করে হেসে উঠল। আলী আহমদ খান বিরক্ত হয়ে বললেন, তোমরা ছেলেকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছ। তোলো তোলো, আমার সমস্যা নেই। একদিন শুধু আমার কানে ওর মারপিটের খবর আসুক। কথা না শেষ করেই রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেলেন আলী আহমদ খান। তানভীর নিঃশব্দে হেসেই চলেছে। মোজাম্মেল খান কঠিন স্বরে বলে উঠলেন, এত হেসে লাভ নেই। রাজনীতি করার অনুমতি পেয়েছে বলে যা তা করে বেড়াবে, তা কিন্তু সহ্য করব না আমরা। তোমাদের দু ভাইকে সাবধান করে দিচ্ছি, এই বাড়িতে থাকতে গেলে বাধ্য ছেলের মতোই থাকতে হবে। মোজাম্মেল খানও বেরিয়ে গেছেন। মালিয়া খান ছেলের মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, তুই এত বছর বাইরে ছিলি, এখানে কার সাথে এত ঝামেলা করিস? আবির কপাল কুঁচকে তাকালো মায়ের দিকে, কণ্ঠ ভারী করে বলল, আম্মু তুমি অন্তত এসব কথা বলো না। আমি মারপিট করিনি, এমনিই কেটে গেছে। এত চিন্তা করো না তো। আবির শ্বাস ছেড়ে আবার বলল, বিশ্বাস না করলে তোমার সামনে তানভীরকে জিজ্ঞেস করছি। কিরে তানভীর, আমি কি মারপিট করি? আবিরের এরকম প্রশ্নে ভ্যাবাচাকা খেল তানভীর। কিছুটা নড়ে চড়ে হাসি চেপে বলল, না, একদমই না। ভাইয়ার মতো নিষ্পাপ একটা শিশু কি মারপিট করতে পারে? বড় আম্মু, তুমি শুধু শুধু চিন্তা করছো। মালিয়া খান কিছু বলার আগেই আবির বলে উঠল, আম্মু তুমি এখন আব্বুর কাছে যাও। রাগে ফুঁসতেছে মনে হয়। তুমি ওনাকে সামলাও গিয়ে। আমি ঠিক আছি। সমস্যা হলে কল দিবনে। মালিহা খানও ছেলের কথা মতো বেরিয়ে মেঘকে দেখে নিচে চলে গেলেন। আবির মোলায়েম কণ্ঠে তানভীরকে শুধালো, মেঘ কেমন আছে? তানভীর স্বাভাবিকভাবেই উত্তর দিল, শরীরের তাপমাত্রা তো কমছে না, ঘুমাচ্ছে দেখে আসলাম। আম্মু বলল বিকেলে একটু নাকি কমেছিল জ্বর। আবিরের চেহারায় চিন্তিত ভাব স্পষ্ট বোঝা যাচ্ছে।
তানভীর কিছুটা তপ্ত স্বরে বলল, নিজেকে আহত করে কী লাভ হলো? দিব্যি দুজন দুই রুমে পড়ে অসুস্থতায় ভুগতেছ। তুমি সুস্থ থাকলে তো বনুর কেয়ার করতে পারতা। আবির চুপচাপ শুয়ে আছে, কিছুই বলছে না। আবিরকে নীরব থাকতে দেখে তানভীর ছোট করে শুধালো, ব্যথা কমেছে হাতের? আবির গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কিছুটা। তানভীর পুনরায় প্রশ্ন করল, খেয়েছো ভাইয়া? আবির সঙ্গে সঙ্গে উত্তর দিল, হ্যাঁ। আবির হঠাৎই তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে তানভীরকে প্রশ্ন করল, কোথায় যাবি বলছিলি? গেছিলি? কি খাওয়ালো? তানভীর হাসি মুখে উত্তর দিল, নাস্তা খাওয়াইছে। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, গো অ্যাহেড। তানভীর শান্ত স্বরে বলল, রেস্ট নিবা? লাইট অফ করে দিব? আবির ওপর নিচ মাথা নাড়ল শুধু। তানভীর লাইট অফ করে বেরিয়ে গেছে। ঘণ্টাখানেক পর আবির কোনো রকমে উঠে নিজের রুম থেকে বেরিয়ে ধীর গতিতে মেঘের রুমে এসেছে। হালিমা খান কোনো কারণে নিচে গেছেন। বারান্দার লাইটের আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ গভীর ঘুমে মগ্ন। 24 ঘণ্টার জ্বরেই অষ্টাদশীর মুখমণ্ডল মলিন হয়ে গেছে। মেঘের ঘুম বরাবরই খুব গভীর। বাড়িতে বড়সড় দুর্ঘটনা হলেও ঘুমে থাকলে মেঘ কিছুতেই বুঝতে পারে না। এখন তো জ্বর, তার উপর ঔষধের প্রভাবে সারা দিন রাত শুধু ঘুমায়। আবির বিছানার পাশে মেঘের কাছাকাছি এসে বসেছে। বাম হাতে এগিয়ে দিল অষ্টাদশীর কপাল বরাবর। জ্বরের তীব্রতা বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেলল। অষ্টাদশীর চুলে হাত বুলাতে বুলাতে পিড়পিড় করে বলল, আল্লাহ, ওর সব ব্যাধি আমায় দাও, তবু ওকে তুমি সুস্থ করে তুলো প্লিজ। ওর এই অসুস্থতা সহ্য করার ক্ষমতা আমার নেই। কিছুটা সময় নিস্তেজ হয়ে চেয়ে রইল অষ্টাদশীর ক্লান্ত বদনে। মনে মনে কত শত ভাবনার যেন বাঁধ ভেঙে ছুটোছুটি করছে। মাথায় হাত বুলাতে বুলাতে শীতল কণ্ঠে বলা শুরু করল, আই এম সরি মেঘ, আর কোনো দিন তোর গায়ে হাত তুলব না। প্লিজ, এবারের মতো মাফ করে দিস আমায়। গত 9 বছরের মতো এবার অন্তত দূরে সরিয়ে দিস না। রাগ কর আর যাই কর, কিন্তু কথা বলিস প্লিজ। তুই কথা না বললে এবার হয়তো দেশ নয়, দুনিয়া ছেড়েই চলে যাব। কথাগুলো একবারে বলে দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে গেল আবির। রুমে গিয়েই ফোন হাতে নিয়ে ডাক্তারের নাম্বারে কল করল। ডাক্তারের সাথে কথা শেষ করে একটা ছোট পৃষ্ঠাতে 2টা ঔষধের নাম লিখতে লিখতে তানভীরকে কল করল। তানভীর 1 মিনিটের মধ্যে রুমে হাজির হলো। আবির ওয়ালেট থেকে 1000 টাকার নোট বের করল। ঔষধের নাম লেখা পৃষ্ঠা আর টাকাটা তানভীর দিকে এগিয়ে দিয়ে বলল, কষ্ট করে এই 2টা ঔষধ নিয়ে আসবি প্লিজ, আর বাকি টাকা দিয়ে ওর জন্য খাবার নিয়ে আসিস। তানভীর পৃষ্ঠা হাতে নিয়ে ঠান্ডা স্বরে বলল, টাকা লাগবে না, আমার কাছে আছে। আবির শক্ত কণ্ঠে বলল, নিতে বললাম নে, আর ঔষধ এনে একটা ওরে এখনই খাওয়াইয়া দিস। তানভীর ঠিক আছে বলে টাকাটা নিয়ে বেরিয়ে পড়েছে। আবির বিছানার সাথে হেলান দিয়ে বসে ফোনের ওয়ালপেপারে দেওয়া মেঘের ছবিটা মনোযোগ দিয়ে দেখছে। আবির দেশে ফেরার পর শুক্রবারে যখন সব আত্মীয়রা আবিরকে দেখতে আসছিল, সেই সময় সোফায় আবির আর মেঘ মুখোমুখি বসেছিল। তখনই আবির মেঘের ছবি তুলেছে। সেই ছবিটাই এডিট করে ওয়ালপেপারে দিয়ে রেখেছে। ছবিটা দেখতে দেখতে হঠাৎই ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল আবিরের। তারপর গুনগুন করে গান গাইতে শুরু করলো, তুই তো আমার সব রে পাগল, তুই তো আমার সব, তুই তো আমার বেঁচে থাকার বড় অনুভব। কেটে গেল 2 দিন। আবির কিছুটা সুস্থ হয়েছে। হাতের ব্যথা একেবারে সারেনি। ঔষধ চলছে। এর মধ্যে রাকিব, রাসেল সহ বাকি বন্ধুরাও দেখতে এসেছিল আবিরকে। এই 2 দিনে মেঘের জ্বর কমেছে ঠিকই, তবে শরীর অতিরিক্ত দুর্বল। হালিমা খান ঘন্টায় ঘন্টায় মেয়ের জন্য এটা সেটা রান্না করে নিয়ে আসে আর মেয়েকে জোর করে খাওয়ান। আবির রাতে দিনে বেশ কয়েকবার করে মেঘকে এসে দেখে যায়। মেঘ সজাগ থাকলেও আবিরকে দেখলেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। আবির দু একটা কথা বললেও মেঘ যেন নিস্তব্ধ থাকে, সর্বোচ্চ মাথা নাড়ে শুধু। রবিবার রাতে আবির বিছানায় বসে বাম হাতে ল্যাপটপে কাজ করছিল। আগামীকাল 1 তারিখ, আবিরের অফিসের ওপেনিং ডে। ইকবাল খান দরজায় এসে হালকা কাশি দিয়ে বললেন, ভিতরে আসবো? আবির ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কাকামনির দিকে চেয়ে বলল, কাকামণি, ভিতরে আসো। ইকবাল খান চেয়ারে বসতে বসতে শুধালেন, শরীরের কি অবস্থা এখন? কালকে অফিস করতে পারবি?
আবির ঠান্ডা কণ্ঠে জবাব দিল, পারবো। তাছাড়া রাকিব, রাসেল তো আছেই। সমস্যা হবে না আশা করি। ইকবাল খান একটু শক্ত কণ্ঠে বললেন, কালকে কিন্তু বাইক নিয়ে বেরোবি না। আমি তোকে নিয়ে যাব। আবির মাথা নিচু করে বলল, আমি যেতে পারবো বাইকে। ইকবাল খান এবার কিছুটা রেগেই বললেন, তোকে তো তোর বাবা চাচার সাথে যেতে বলছি না। তুই আমার সাথে যাবি। আমি তো নিজের টাকা দিয়ে গাড়ি কিনেছি। এখানে ওনাদের অধিকার নেই। আবির গম্ভীর কণ্ঠে বলল, তারপরও। ইকবাল খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তারপরও বলতে কিছু নেই। তুই আমার সাথে যাবি, এটাই শেষ কথা। আর তুই যদি এই অবস্থায় বাইক নিয়ে বের হতে যাস, তখন তো ভাইজান ডাইরেক্ট নিষেধ করবেন। তখন তো বাবার আদেশ মানতে ঠিকই বাধ্য হবি। এত ঝামেলার দরকার নেই। তুই কাল আমার সাথে যাচ্ছিস, এটাই শেষ কথা। আবির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে। সোমবার সকাল সকাল আবির একেবারে পরিপাটি হয়ে রুম থেকে বের হয়ে মেঘের রুমে ঢুকল। ফিটফাট সুদর্শন আবির ভাইকে দেখে মেঘের বুকের ভেতর ধুকপুক শুরু হয়ে যাচ্ছে। মেঘ বিপুল চোখে তাকিয়ে নিজেকে নিজে প্রশ্ন করছে, ওনাকে এত ভাল লাগে কেন? দেখলেই যেন মনটা শান্তিতে ভরে যায়। আবির মেঘের কাছাকাছি এসে মোলায়েম কণ্ঠে শুধালো, বুঝতে পারি? মেঘ নির্বাক তাকিয়ে রইল। কয়েক মুহূর্ত পর মাথা হেলিয়ে বোঝালো বসার জন্য। আবির মেঘের কাছাকাছি বসে ঠান্ডা হাতে মেঘের কপালে আলতো করে ছুঁতেই মেঘ কিছুটা কেঁপে উঠল। আবির চিন্তিত স্বরে বলল, জ্বর তো নেই, তারপরও চোখ মুখ এত শুকনো লাগছে কেন? খাস না কিছু? মেঘ কিছুই বলছে না। আবির পুনরায় বলল, বাইরের কিছু খাবি? আসার সময় নিয়ে আসবো? মেঘ সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করল। আবির উদ্গ্রীব হয়ে বলল, কি খাবি বল? রেস্টুরেন্টের খাবার? কেক, বিস্কিট, চানাচুর, চিপস, চকলেট, নাকি আইসক্রিম? মেঘ আস্তে করে বলল, কিছু খাবো না। আবির ভ্রু নাচিয়ে শুধালো, চিপসও খাবি না? মেঘ ছোট করে বলল, না। না বলেই সঙ্গে সঙ্গে ওষ্ঠ উল্টাল। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা বাদ দে। আজ আমার নিজস্ব অফিসের প্রথম দিন। দোয়া করিস আমার জন্য। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে মনে মনে ভাবছে, আবির ভাই আমার কাছে দোয়া চাইতে এসেছেন? এটা কি স্বপ্ন নাকি? মেঘ মন খারাপ সরিয়ে হাসি মুখে বলল, ফি আমানিল্লাহ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। মনে মনে বলল, দোয়া করি আপনি আপনার ব্যবসার জান্নাতাবুকে নিয়ে সুখে থাকুন। আবির স্বাভাবিক কণ্ঠে বলল, ধন্যবাদ। তুই সাবধানে থাকিস আর খাওয়া দাওয়া ঠিক মতো করিস। আসছি। আবির রুম থেকে বের হতে হতে মনে মনে বলছে, দোয়া কর যেন খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে পারি আর তোকে আমার করে নিতে পারি। এতক্ষণ শুনলে আমৃত্যু ভালোবাসা উপন্যাসের ১৩তম পর্ব। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। তোমাদের একটা কমেন্ট আমাকে প্রচুর মোটিভেট করে। পরবর্তী পর্বগুলো খুব শীঘ্রই চলে আসবে এই চ্যানেলেই। তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।